আমাদেরকে যদি প্রশ্ন করা হয় জীবন কেমন, তবে প্রত্যেকের উত্তর ভিন্ন ভিন্ন হবে। তবে একজন শিল্পপতির সন্তানের সামনে জীবন যেভাবে উপস্থিত হয়, ঠিক তেমনই নদীর পাড়ের কোনো এক জেলের সন্তানের জীবন হয়তো সেরকম নয়, কেননা আমাদের সবার জীবনের গল্প ভিন্ন, আর এই ভিন্নতার অনুভূতিও আবার প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন রকম। কিন্তু সুখ, দুঃখ, জেদ, খামখেয়ালিপনা ও আবেগের গল্পগুলি ভিন্ন হলেও হয়তো সবার জীবনই কোনো একটা পয়েন্টে মিলে যায়। যেমন কোনো কিছু করার ইচ্ছা, ভালো থাকার ইচ্ছা, মিলে থাকার ইচ্ছা আমাদের জাকিয়ে বসে। আর এদিকে কুম্বালাঙ্গি নাইটস আমাদের ঠিক এমন এক গুচ্ছ গল্প বলে, এখানে আসলে আমাদের ঠিক এমন এক জীবন দেখায় যেখানে সুখ, দুঃখ, হাসি কান্নার অনুভূতি পাশাপাশি অবস্থান করে। তো সিনেমার শুরুতেই আমরা দেখি স্কুলের মাঠে সবাই ফুটবল খেলছে, আর সেখানে আমরা ফ্রাঙ্কি নামের এক ছেলেকে দেখি যে সবার থেকে অনেক ভালো খেলতেছে, যার কারণে তার বন্ধুরাও তাকে নিয়ে অনেক গর্ব করে। পরে রাতে ঘুমানোর সময় তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে ফ্রাঙ্কি, তোর বাসা তো এর্নাকুলামে, তাহলে চল তোর বাসা থেকে একটু ঘুরে আসা যাক। কিন্তু ফ্রাঙ্কির ভাবভঙ্গি দেখে আমরা বুঝি সে তাদের কথায় মোটেও রাজি নয়। কিন্তু কেন? যাই হোক, পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়ে যারা যারা বাসার উদ্দেশ্যে। তাই ফ্রাঙ্কিও চলে আসে তার বাসায়, যেটা একটি নদীর ধারে ছিল। কিন্তু ফ্রাঙ্কি মনে দুঃখ নিয়ে রুমে ঢোকে আর দেখে রুমের অবস্থা খুবই খারাপ ছিল। তাই সে নিজেই সবকিছু পরিষ্কার করতে শুরু করে। এরপরে নদীতে মাছ ধরে রান্না বান্নাও করে রাখে। পরে রাত গভীর হলে ববি নামের একটি ছেলে মিউজিকের তালে ঘরে ফিরে আসে আর তৈরি খাবার পেয়ে খেতে শুরু করে। এবার পাশের রুম থেকে সাজি নামের একজন এসে সেও খেতে শুরু করে এবং সে ছিল এই বাড়ির বড়। তখন ফ্রাঙ্কি এসে বলে, তোমরা এসব কি শুরু করেছো? তোমরা কি ভুলে গেছো আজকে বাবার মৃত্যুবার্ষিকী? আর তাই সাজি বাবার ছবির সামনে শোক পালন করে। এমনটা দেখে ববি বলে, কি রে সাজি, অভিনয় করছিস নাকি? আর তখন এই কথায় সাজি রেগে গিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং এর এক পর্যায়ে দুজনে লড়াই শুরু করে। কিন্তু দেখো সাজি ববির কোন জায়গায় সিপাই ধরছে। এতে করে ববি বলে, ভাই ছাড় ছাড় লাগছে। এবং এর মধ্যে এখানে নৌকায় বনি নামের একজন আসে, কিন্তু এদের মধ্যে লড়াই দেখে সে নৌকা ঘুরিয়ে চলে যায়। তখন ফ্রাঙ্কি ওটা বুঝতে পেরে বাইরে চলে আসে এবং তাদের পরিবারের এইরকম অবস্থা নিয়ে তার খুবই মন খারাপ হয় আর সব সময় নীরব হয়ে একা ঘুরে বেড়াইছে। এবার পরের দিন সকালে সাজি ঘুম থেকে উঠে দেখে ফ্রাঙ্কি রান্না করে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। মানে এই বলদগুলারে একটা বাচ্চা পোলা রান্না করে খাওয়ায়। দেখো একবার কি একটা অবস্থা। যাই হোক, অন্যদিকে আমরা দেখি এই ছেলেগুলো দাবা খেলছে আর তখনই সেখানে ফ্রাঙ্কি চলে আসে। সে বলে, কি রে, দাবা খেলছিস নাকি? বল কোথায়? বল কি ফুটো হয়ে গেছে নাকি? তখন এই ছেলেটি বলে, ভাই ওই কাহিনী তো মারাত্মক হয়ে গেছে। সিমিয়াপা আছে না, ওনার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু জামাইটা একেবারে বজ্জাত। ওই লোকটার নাম কি যেন? শাম্মি। আর বলিস না, বল প্রায় তাদের ওইদিকে যায় দেখে সে আমাদের খেলতেও দেয় না। সে কারো কথাই শুনতে চায় না। আমরা অনেকবার চেষ্টা করে দেখেছি, সে আসলেই অনেক সিরিয়াস টাইপ। আরে তোরা এসব নিয়ে চিন্তা করিস না, আমাদের অবশ্যই খেলা উচিত। আরে ভাই সেটা বিষয় না, আসলে সে ভদ্রলোক না। তো এবার আমরা সেই ভদ্রলোককে দেখি, না মানে অভদ্রলোককে। নাম তার শাম্মি, যে তার লাইফস্টাইল নিয়ে অনেক গর্ব করে। পরে তার একজন সহকারী শাম্মির বাইক দিয়ে চলে যায় আর ওর নাম হচ্ছে সাইজু এবং এখানে এর নাম হচ্ছে সিমি, মানে শাম্মির বউ। সাথে এই মেয়েটি হচ্ছে সিমির ছোট বোন বেবি। আসলে বলে রাখা ভালো যে শাম্মি এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকে। এবার নদীর পাড়ে আমরা দেখি ববি আর তার ফ্রেন্ড প্রশান্ত গল্প করছে আর তার একটু পর প্রশান্ত তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। তখন তার গার্লফ্রেন্ডকে দেখে ববি বলে, তোমাকে দেখে সত্যিকারের প্রেমিকা মনে হচ্ছে, যারা অন্যের সৌন্দর্যের পূজারিতে বিশ্বাসী হয় না। দেখো অবশ্যই আমি সৌন্দর্য পছন্দ করি। প্রশান্ত চশমাটা পরো তো, ওকে একবার দেখো, দেখতে ভিয়ানা খানের মতো লাগছে না? তখন এই মেয়ের এমন মনোভাব দেখে ববির সাথে আমরাও বিশ্বঙ্কি যাই, কারণ আমরা জানি প্রশান্ত দেখতে অতটাও ভালো ছিল না। সাথে ববি এটাও জানতে পারি যে সুমিশা নামের এই মেয়েটি একটি রিসোর্টে ট্যুরিস্টদের দেখভাল করে। যাই হোক, সে ববির বাইকের চাবি নিয়ে ঘুরতে যায়। তো এদিকে শাম্মি বাসা থেকে বের হওয়ার সময় যখন সে সিমির সাথে কোথাও যাওয়ার ব্যাপারে কথা বলছিল, তখন আবার এদের বল এখানে চলে আসে। এতে সিমি আর ওই ছেলেটি বেশ ভয় পায়, কারণ শাম্মি মোটেও সুবিধার লোক ছিল না। যাই হোক, কিন্তু আমরা দেখি শাম্মি খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে ওই ছেলেকে বলে, এই বাবু ওইখানে জাল লাগিয়ে খেলাধুলা করে যাও, তবে ক্রিকেট খেললে ভালো হয়, কেবল 4 মারবি, আয় বল নিয়ে যা। তাই সে ভয়ে ভয়ে বল নিতে আসে এবং বাইকের হর্ন বাজা মাত্রই এরা দুজনেই চমকে ওঠে। আর এমন দেখে শাম্মি বলে, দেখো তো কারবার, তুমি এত ভয় পাচ্ছ কেন? যাই হোক, তোমাকে অবশ্য মানিয়েছে। আর এই বলে সে বেরিয়ে পড়ে। এখন এদিকে আমরা সাজিকে দেখি, তার আহামরি কোনো কাজ তো ছিল না, তবে তার একটি লন্ড্রির দোকান ছিল, তাও আবার শেয়ারে, এবং তার পার্টনার ছিল মুরাগান নামের এই ছেলেটি। আর বিশেষ করে এই মুরাগানকে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরে ববি এদিকে
থেকে নদীতে মাছ ধরে কিছু রোজগার করে চলে আসে বাড়ি। পাশেই আবার সাজিও সেখানেই ছিল। যাই হোক, এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে আবার ঝামেলা বেঁধে যায়। ফলে পাশেই একজন বলে ওঠে, যদি তোরা মারামারি না থামাস আমি তোদের মেরে ভর্তা বানিয়ে দেব। বনি বলেছে তোদের জানিয়ে দিতে। আসলে বনি ছিল বোবা, তাই সে কথা বলতে পারতো না। আর বনির ব্যাপারটা আমরা আরো পরে জানবো। যাই হোক, বনিকে ভয় পেয়ে তারা পালিয়ে যায়। এবার সেদিন রাতে শাম্মী, সিমি আর তার বোন দাওয়াত খেতে আসে তাদের চাচার বাসায়। তখন কথায় কথায় তিনি শাম্মীকে বলেন, বাবা, যখন আমি এই পরিবারে বিয়ে করে আসি তখন থেকেই আমি এসব রান্না করছি। অনেক প্রতিবেশীরা সেটা ভালোভাবে দেখে না, আর তারা হয়তো দেখবে তোমাকে নানাভাবে অপদস্থ করবে, কিন্তু তুমি সেসবে কখনো কান দিও না। সাধারণত আমি কাউকে উপদেশ দেই না, কিন্তু আমরা দুজন একই পাখির পালক, তো তাই কিছু পালক আলাদা হয়। চাচা, আমি একটা ভালো চাকরি করি, আপনার মতো রান্নাঘরের কাজ নয়। তখন আবার এই কথাটা চাচার মাইন্ডে লাগে। এবার পরের দিন সকাল হতেই বনি চলে আসে ফ্র্যাঙ্কের কাছে এবং তাকে বলে, চল মাছ ধরবো আর তোকে সুন্দর একটা ব্যাগ কিনে দেবো। তাই দুজনে নদীতে সাঁতার কেটে বাড়ির সামনে জাল ফেলিয়ে মাছ ধরার চেষ্টা করে। কিন্তু তখনই আবার পাশ দিয়ে কিছু টুরিস্ট যাচ্ছিল, আর এখানে নাইলা নামের একটি মেয়ে মন ভরে তাদের মাছ ধরা দেখছিল। সাথে মেবি সে বনির উপর ক্রাশ খাইছে, মানে যেটা দেখে আমরা বুঝলাম আর কি। এরপরে সেদিন দুপুরে সুমিশা আর বেবি চলে আসে প্রশান্ত এর কাছে এবং বলে, আজকে কিছু মেহমান আসবে, আমাদের মাছ ধরার গাইড তো আসেনি, সে তো কেটে পড়েছে। তাই বলছিলাম যে তুমি সাহায্যের জন্য কাউকে খুঁজে দিবে। আচ্ছা, ববিকে জিজ্ঞেস করতে দাও, ও এসব ব্যাপারে ভালো জানে। কে ভালো অঙ্কের টাকা মানা করবে? আরে ওকে কোনো কাজের কথা বলিও না, তাহলে সে আসবে না। আমি শুধু ওকে বলবো তোমাদেরকে সাহায্যের জন্য, ওকে? তখন প্রশান্ত গিয়ে ববিকে সব খুলে বলে, আর ববিকে দেখে বেবি চমকে ওঠে এবং আমরা জানতে পারি ছোটবেলা থেকেই ববি তার ক্রাশ ছিল, কিন্তু সাহস করে কোনোদিন বলা হয়নি। আর এরপরে ববি চলে আসলে বেবি বলে, তোমরা এখানে কি করছো? গাঁজা টাজা খাচ্ছিলে নাকি? গাঁজার কথা কেবল তোমরাই চিন্তা করতে পারো, আমরা সেরকম লোক না, আমরা ঘুরে ফিরে কাটানো লোক। এবার সেই ট্যুরিস্টদের সব ঘুরিয়ে দেখানো হয় এবং এই কুম্বালাঙ্গি দ্বীপের জনপ্রিয় সবকিছুই বুঝিয়ে দেয় এই বেবি। কিন্তু এসব বুঝানোর মাঝেই সে বারবার ববিকে দেখে আর মুস্কি মুস্কি হাসে। তখন ববি এই মেয়ের ভাবভঙ্গি দেখে প্রশান্তকে বলে, ভাই, মেয়েটা মনে হয় আমার প্রেমে পড়েছে। এতে প্রশান্ত বলে, ঠান্ডা মাথায় লেগে থাক, দেখবি সন্ধ্যের মধ্যেই সেট হয়ে যাবে। এরপরে ববি নদীতে জাল ফেলে। তখন ট্যুরিস্ট বলে জালটা আবার ফেলাতে। এতে বেবি ববিকে মুস্কি হেসে আবার ফেলতে বলে, তাই সেও রাজি হয়ে দারুণভাবে নদীতে জালটি আবার ফেলে। এতে এখানে ট্যুরিস্টরাও মুগ্ধ হয়, সাথে এদের দুজনের মনের ঘন্টা তো বেজেই যায়। এরপরে সেখানে সিনিয়রের কথায় নাইলা নামের মেয়েটিকে বেবির বাসায় নিয়ে যেতে বলে, তাও কয়েকদিনের জন্য। এবং বাইরে এসে বেবি সুমিশাকে বলে, ওরা কি চলে গেছে? ওকে একবার জিজ্ঞেস করো না, যদি সে কাউকে খুঁজে পায়। তাই সুমিশা বলে, এই প্রশান্ত, ওর কি কোনো প্রেমিকা আছে? স্কুলে একটা মেয়ে সিটি নিয়ে আসছিল, কিন্তু সে আবার পালিয়েও গেল। এতে বেবি একটু মুস্কি হাসে, কারণ সেই মেয়েটি বেবি ছিল। আর তখনই দুজনের মনে রং লেগে যায়। তাই পরের দিনই তারা সবাই ঘুরতে বের হয় এবং এর মধ্য দিয়েই বেবি আর ববি, প্রশান্ত আর সুমিশা, সাথে এদিকে বনি আর নাইলার প্রেম জমে পুরাই ক্ষীর। এরপরে বেবি আর ববি সিনেমা দেখতে আসে, আর ববি এখানে বেবিকে কিস করতে চায়, কিন্তু বেবি বলে, আগে আমাকে বিয়ে করো তারপর। কিন্তু ববি পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কিস করতে গেলে বেবি তাকে থাপ্পড় দেয়। এতে ববি রেগে সেখান থেকে চলে যায়, মানে অভিমান করে। আর এই দুঃখে সে বাড়ি এসে মদ খায়। পরে বেবি তাকে ফোন দেয়, কিন্তু ববি আর ফোন ধরে না। তাই সে পরের দিন সকালেই চলে আসে ববির কাছে, কিন্তু ববি তখন তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। এতে বেবি তখন বলে, যাও, চলে যাও, আমি আসলেই একটা বোকা। যদি আমার জীবন নিয়ে সিনেমা হতো তাহলে সেটার নাম হতো এক মেয়ে গুন্ডার প্রেমে পড়েছে। তখন এই কথা শুনে ববি রেগে পানির উপর দিয়ে চলে আসে আর বলে, তো তুমি আমাকে একা ছেড়ে যাবে না? হ্যাঁ, সেটাই তো, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। তুমি তোমার আত্মীয়দের জানাও, আমিও জানাবো। তুমি কি আমায় প্রপোজ করছো নাকি? হ্যাঁ। এবং বেবি যখন তার হাতে কিস করবে তখন বেবি বলে, যদি কেউ দেখে ফেলে এক্ষুনি বিয়ে হয়ে যাবে কিন্তু। যাই হোক, এরপর দুজনে নিজেদের ইচ্ছে মতো চারদিকে ঘুরে বেড়ায়। এরপরে দুজনে এখানে চলে আসে। তখন ববি বলে, কি চমৎকার দৃশ্য, তাহলে চুমু খেলে কেমন হয়? আমি জানতাম শেষমেশ তুমি এটাতেই আসবে, চলো একবার চেষ্টা করি। কিন্তু অনেক চেষ্টা করেও যখন কাজ হচ্ছিল না তখন ববি বলে, আচ্ছা আমরা পরে চেষ্টা করবো, ওকে। এরপরে রাতে বেবি তার বোন সিমিকে বলে সে একটা ছেলেকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। তাই এই ব্যাপারে সে যেন শাম্মীকে, মানে তার হাজবেন্ডকে জানায়। কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকা শাম্মী এসে বলে, কি ব্যাপার, কি নিয়ে কথা হচ্ছে, বলো আমাকে। তখন তারা দুজনেই ভয় পেয়ে এই ব্যাপারটা লুকিয়ে যায়। কিন্তু তার একটু পর সিমি তাকে সব খুলে বলে, আর শাম্মী তখন এই ব্যাপারটা তার মাথায় রাখে। এবার পরের দিন সকালে ববি চিন্তায় পড়ে যায় সে এখন কি করবে। তাই সে সাজির সাথে ভাব জমানোর ট্রাই করে। তখন সাজি এটা বুঝতে পেরে বলে, কিরে ববি, তুই কি আমার কিডনির মতো কিছু চাস নাকি? ববি বলে, আরে না, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, আমি ওকে বিয়ে করতে চাই,
ও চায় আমরা ওর দুলাভাইয়ের সাথে কথা বলি, কারণ ওর বাবা বেঁচে নেই, তাই তোকে আমার সাথে ওখানে যেতে হবে। তখন এই মুহূর্তে সাজি একটু ভাব নিয়ে বলে, আগে তুই একটা কাজ কর, যখন আমি ওই দিকে তাকাবো তুই আমাকে ভাইয়া বলে ডাকার চেষ্টা কর। এতে ববি বলে, তুই কি পরিস্থিতির ফায়দা নিচ্ছিস? সাজি বলে, আরে না, এটা কেবল একটা ইচ্ছা, আরে আমাকে ডাকতো। তাই অনেক ভেবেচিন্তে ববি তাকে একবার ভাইয়া বলে ডাকে। এতে খুশি হয়ে প্রচুর হাসতে শুরু করে সাজি, কারণ সে ফ্যামিলির বড় থাকা সত্ত্বেও ববি তার নাম ধরে ডাকতো। আর এরপরে দুজনে চলে আসে স্বামীর কাছে এবং সেভ করার বাহানায় সাজি তাদের বিয়ের ব্যাপারে কথা বলে। কিন্তু স্বামী আগে থেকেই সব খবরাখবর নিয়ে রেখেছিল যে সাজিদের বাসার অবস্থা খুবই খারাপ এবং ববি কোনো জব পর্যন্ত করে না, মানে যাকে বলা হয় বেকার, সাথে আরো অনেক অপমান করে সে। তো সাজি তখন ওর সাথে কথা না পেরে চলে যেতে চাইলে স্বামী তখন ববির কাছ থেকে সেভ করার টাকা চায়, কিন্তু ববির সেই সামর্থ্য একেবারেই ছিল না, আর সেই টাকাটা সাজিকেই দিতে হয়। এবং এতে স্বামী আরো ভালো করে বুঝতে পারে যে এই ছেলে বেবির যোগ্য নয়। এরপরে সেদিন ববি সাজিকে জানায়, আমার মনে হয় আমার চলে যাওয়া উচিত, না হলে কাজের কাজ কিচ্ছু হবে না। সাজি বলে, কি সব আজে বাজে কথা বলছিস? আমাদের বাসায় কি হয়েছে? আমরা রান্না করে শান্তিতে সিগারেট খেতে পারি, ওয়াশিং মেশিন আছে, আর কি। শোন, তুই আমার রুম ব্যবহার করতে পারিস, তোর আমাকে জিজ্ঞেসও করতে হবে না, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। মাছ ধরা সেরে ভালো একটা চাকরি খুঁজে দেখ, বিশ্বাস কর আমি তোর পাশে আছি। তো গাইস, এভাবেই এদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো হতে শুরু করে। যাই হোক, এই সময় ফ্রাঙ্কি বলে, আমাদের এখানে টয়লেট আছে কেন? আমাদের নেই? বাইরে তো একটা ইউরোপিয়ান কমেট আছে, সেটা কি ভালো নাকি? এখনো নিচের কাজ কিছু হয়নি। দেখ ফ্রাঙ্কি, তুই কিন্তু অনেকদিন ধরে সেটা ব্যবহার করে যাচ্ছিস, আর এটা এই গ্রামের সবচেয়ে খারাপ ঘর। যখন মা এখান থেকে চলে গেছে এই ঘর তখনই প্রাণ হারিয়ে ফেলেছে। তোমার কারণে মা চলে গেছে, কেবল তোমারই জন্য, সবাই সেটা জানে। তো এমন কথায় সাজি রেগে গিয়ে তাকে জোরে একটা থাপড় দেয়, আর তখনই সেখানে বনি চলে আসে আর উল্টো সাজিকেই পিটায়। আর বাইরে এসে তার লন্ড্রির দোকানের সহকারী মুরুগানের সাথে কথা বলে আর বলে, বনিকে সেই ছোটকাল থেকেই বড় করেছি, আর আজ কিনা সেই আমাকেই মারলো। যাই হোক, মুরুগান তখন বলে যে তার এই ইনকামে সংসার চলছে না, তাই সে দূরে কোথাও যেতে চায় তার বউ সহ। এবং এরকম আরো বেশ কিছু কথার পর সাজি বুঝতে পারে যে মুরুগান তাকে ছেড়ে চলে যাবে, তাই সে মনের দুঃখে এই রুমটিতে ঢুকে ফাঁসি দিয়ে মরার চেষ্টা করে। আর এসব আবার মুরুগান দেখতে পায়, তাই সে উপর থেকে সাজিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই তারা দুজনেই নিচে পড়ে যায়। পরে সাজি উঠে দেখে যে মুরুগান মারা গেছে, আর এই খবর পেয়ে সবাই সেখানে চলে আসে। এরপরে থানায় নিয়ে গেলে পুলিশ তাকে একটা থাপ্পড় দিয়ে সাবধান করে দেয়, যাতে সে এরকম ভুল আর কখনোই না করে। এখন বাইরে বের হয়ে সবাই তাকে বুঝায় যে সে যেন আবার উল্টাপাল্টা কিছু করে না বসে, আর আমরা দেখি সে মন খারাপ করে থাকে এবং এই সব কিছুর জন্য সে এখন নিজেকে দোষী মনে করছে। তবে কিছুক্ষণ পর সে মুরুগানের বাড়িতে তার বউয়ের কাছে যায় এবং তার পায়ে পড়ে ক্ষমা চায়, কিন্তু সে এসব করতে বারণ করে আর বলে তার পেট অনেক ব্যথা করছে, তাই তাকে যেন সে হসপিটালে নিয়ে যায়। এবং কথা মতো সাজি তাই করে। আসলে মুরুগানের ওয়াইফ প্রেগনেন্ট ছিল, তো সেই মহিলার একটি মেয়ে শিশুর জন্ম হয়। তখন সাজি তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। আর এই বলে সে বাসা ফিরতে শুরু করে এবং গিয়ে দেখে ফ্রাঙ্কের টয়লেটের যে পার্ট আছে সেগুলো বসাচ্ছে। তো এমন দেখে সাজি জিজ্ঞেস করাতে সে জানতে পারে ফ্রাঙ্কি তার উপবৃত্তের টাকা দিয়ে এসব করেছে। যাই হোক, সাজি তাকে বলে, আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তুই কি আমার ডক্টরের কাছে নিয়ে যাবি? তাই ফ্রাঙ্কি বড় ভাইয়ের কথা রাখতে তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। তো এদিকে ববি আবার কাজে জয়েন করে, আর সেখানের মেয়েগুলো তার দিকে হা কইরা তাকাইছিল, মানে এই কিউট একটা পোলায় এইখানে কাজ করবে, ভাবা যায় এগুলা? যাই হোক গাইস, এইবার আমরা এই ভাইগুলার ব্যাপারে জানবো। তো একদিকে বেবি আর ববি শুয়ে গল্প করছে, আর অন্যদিকে সাজি একজন ডক্টরের কাছে গিয়ে সবকিছু খুলে বলছে। তো আমি তোমাদের সবটা সহজ করে বুঝিয়ে বলছি। এখানে সাজির মা মারা গেছে, তবে তার বাবা বেঁচে ছিলেন। অন্যদিকে বনির বাবা বনির মাকে সহ বাড়ি থেকে ভাগিয়ে দেন। পরে সাজির বাবা তাদেরকে বাসায় আশ্রয় দেয় এবং পরে সাজির বাবা বনির মাকে বিয়ে করে, আর তারপর ববি আর ফ্রাঙ্কের জন্ম হয়। কিন্তু একসময় পরিস্থিতি এমন হয়ে যায় যে বনির মা বাসা থেকে চলে যান এবং নিজের মতো করে বাঁচার চেষ্টা করেন, আর সাজির বাবাও কিন্তু মারা গেছেন। তো এসব বলতে বলতে একদিকে সাজি কান্না করে, অন্যদিকে ববি, কারণ তাদের এখন অতীত মনে পড়ে গেছে। তবে সাজি ডক্টরকে বলে, জানেন, যখন আমাকে কেউ অনাথ বলে তখন আমার খুব কষ্ট হয়। আর এসব বলতে বলতে সে আরো ভেঙে পড়ে এবং নিজেকে একটু হালকা করে সে ফিরে যায়। এদিকে এরাও সবাই দারুণ সময় পার করছে, আর বনির সাথে এই মেয়ের প্রেম পুরাই জমে ওঠে। তো পরের দিন সকালে যখন তারা দুজনে শুয়েছিল তখন স্বামী ফাঁক দিয়ে সব দেখে আর হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। পরে দরজায় নক করে তাদেরকে ভাগিয়ে দেয়। মেয়েটি বলে, এই তুমি আমার সাথে চিল্লাচ্ছ কেন? স্বামী বলে, ইউ ক্যান গো গো। তখন সে বনিকে বলে, আব্বে তুই এটারে পটাইলি কেমনে? কিন্তু আমরা যেমন জানি ববি কিন্তু বোবা, তাই সে চুপ করে থাকে। আর মেয়েটি রেগে বাইরে
এসে বনিকে ডাইরেক্ট কিস করে, আর এটা দেখে শাম্মী বেশ অবাক হয়। যাই হোক, আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে বেবি এই টুরিস্টকে তাদের বাসায় থাকতে দিয়েছে, কিন্তু আমাদের শাম্মী সে দেখে যে এরা দুজনের ভিতরে লটর বটর করছে, আর তাই এটা সে সহ্য করতে না পেরে তাদেরকে ভাগিয়ে দেয়। এরপরে এই বাড়িতে পড়ে থাকা কাপ ধুয়ে পরিষ্কার করে এই মেয়েকে চা বানিয়ে দেয় ফ্রাঙ্কি, এবং এর সাথে ফ্রাঙ্কি এটাও জানতে পারে যে তারা দুজনে প্রেম করছে। তখন এর মধ্যে সেখানে ববি চলে আসে আর এই মেয়েকে দেখে চমকে ওঠে এবং ভিতরে গিয়ে ফ্রাঙ্কিকে জিজ্ঞেস করে এসব কি। হ্যাঁ, ফ্রাঙ্কি বলে আমার মনে হয় তারা দুজনে একে অপরকে ভালোবাসে আর সে এখানে কয়েকদিন থাকবে। তো একটু পরে আমরা দেখি সাজি মুরাগানের ওয়াইফ ও তার বাচ্চাকে নিয়ে আসছে আর সামনে দাঁড়িয়ে এরা সবাই দেখছে। তখন আর যাই হোক, ফ্রাঙ্কিকে আমরা বেশ হ্যাপি দেখি। এখন রাতে এরা সবাই যখন বসে টিভি দেখছিল তখন আবার শাম্মী চলে আসে। এতে ববি তাকে বলে যে তুমি যেটা করেছো সেটা একদমই ভালো করনি। এতে শাম্মী আবার উল্টো তার উপর রাগ দেখিয়ে তার রুমে চলে যায়। তবে এখানে তারা এভাবেই ঘুমাচ্ছে, কারণ তাছাড়া আর তো কোনো উপায় নেই। আর একটু পর এই মেয়েটি এসে ববির সাউন্ড বক্সে গান বাজিয়ে দেয়, আর দূর থেকে বনি এরকম একটা পরিবেশ দারুণভাবে উপভোগ করে। কিন্তু বনি আসার সাথেই ববি তাকে সাজির কাছে নিয়ে যায় আর বলে এই বাড়িতে মহিলা রাখা ঠিক হবে না, তোমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। কিন্তু তার এই কথায় দুজনের কেউই পাত্তা দেয় না। তো এর পরের দিন তারা চলে আসে এক ভিন্ন জায়গায় বা তাদের মায়ের কাছে, এবং মায়ের কাছ থেকে তারা পারমিশন নিতে এসেছে যে তারা বিয়ে করতে চাচ্ছে, তাই তাদের মা যেন ফিরে আসে। কিন্তু তার মা এতে অস্বীকার যায় এবং তাদেরকে শুধু আশীর্বাদ করে। এদিকে বেবি তার বোনকে ববির ব্যাপারে আরো বলার চেষ্টা করে, কিন্তু সিমি তার কথায় পাত্তা দেয় না। আর এরপরেই শাম্মী ডাক দিলে তারা একসাথে বসেই খাবার খায়। তখন শাম্মী বলে যে আজকের পর থেকে আমরা একসাথে সবাই খাবো, ওকে? তো এতে আমরা বুঝতে পারি হয়তো শাম্মীর ভিতরে কিছু চলছে। অন্যদিকে ববি কাজ করতে করতে এতটাই বিরক্ত হয়ে গেছে যে এই কাজে তার একদমই মন বসছে না, তাই সে রেগে মেগে ছুটে চলে আসে তার গার্লফ্রেন্ড বেবির কাছে এবং বলে আমি আর পারছি না, ব্রেকআপ করাটাই ভালো হবে। ব্যাস এইটুকুই বলার ছিল। তখন আবার এই কথা শুনে বেবি হা করে তাকিয়ে থাকে ববির দিকে। ববি বলে আমাদের দুইজনের পরিবারের মধ্যেও মিল নেই, ধর্মের দিক দিয়ে বিবেচনা করলেও আমাদের সম্পর্কটা ভুল, তাই তুমি এমন একজনকে খুঁজে নাও যে তোমার জন্য মানানসই। বেবি এতে বলে তুমি আর এমন কি, ব্রেকআপ করাটাই ভালো। আর এই বলে সে চলে আসে আর বলে আচ্ছা, সত্যিকারের ভালোবাসার দিন কি ফুরিয়ে গেছে? আমি জানি না, বলো আমাকে। আমার অবশ্যই ম্যাট্রিমোনিয়ালে রেজিস্ট্রেশন করা উচিত ছিল যদি আমি আমার মনের মতো কাউকে পেতাম। আর এই বলে সে গিয়ে মন খারাপ করে দাঁড়ায়। আর ববিও বুঝতে পারে যে মেয়েটা তাকে আসলেই অনেক ভালোবাসে, তাই সে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এতে বেবিও খুব খুশি হয়, কিন্তু হঠাৎ করেই বেবি বলে 1 মিনিট। আর এই বলে সে গিয়ে তার পা দিয়ে একটা মাছ ধরে। তখন এমনটা দেখে বেবি তো পুরাই অবাক আর বলে দারুণ করেছে তো, তাহলে তুমি মাছ ধরার কাজ শুরু করছো না কেন? মাছ ধরার কাজটা একটু হীনমানের, তাই না? মাছ ধরার কাজ হীনমানের, তাও আমার মতো মকশাসের কাছে এটা বলতেছো, পাগল একটা। তখন আবার এই কথায় ববি কনফিডেন্ট পেয়ে নৌকা নিয়ে বের হয় মাছ ধরতে। তখন সাজিকে মাছ ধরার কথা বললেও সেও রাজি হয়, আর এতে করে ববিও বেশ অবাক হয়। আর এভাবেই তাদের পরিবারে উন্নতি চলে আসে এবং সবাই হাসি খুশিতেই সময় পার করে। মানে এক কথায় বলতে গেলে তাদের সব ভাইয়ের চেষ্টাতেই এই পরিবারের সব সমস্যা মিটে গেছে, আর এখন শুধু সবার মনেই আনন্দ। এরপরে একদিন সবাই যখন ফুটবল খেলছিল তখন দুর্ভাগ্যবশত বলটি শাম্মীর বাসায় চলে যায়। এতে কেউ যেতে না চাইলে বাধ্য হয়ে ফ্রাঙ্কি চলে আসে আর দেখতে পায় শাম্মী বলটি ফুটো করে ফেলেছে, তাই এতে তার খুব রাগ হয়। এখন পরের সিনে আমরা দেখি প্রশান্ত তার গার্লফ্রেন্ডকে বিয়ে করছে, আর এই বিয়েতে অনেক লোকজন এসেছে দাওয়াত পেয়ে, এমনকি শাম্মীও এসেছে তার পরিবার সহ। তখন এই মুহূর্তে সাজি গিয়ে শাম্মীকে বলে আগের প্রস্তাবটা নিয়ে যদি একটু ভেবে দেখতেন, আসলে আমরা উন্নতি আগেও করেছি বটে, কিন্তু এখন আমাদের পরিবারের সুখ ফিরে এসেছে। তবে গাইস, আমরা মূলত আগে থেকে জানি এই শাম্মী কোনোভাবেই রাজি হবে না এই বিয়েতে, আর এখন ঠিক তেমনটাই হয়, মানে সে রাজি হয় না। এতে সাজি বনিকে আর বনি ববিকে বলে যে সে রাজি হয়নি। তখন ববি এই কথা বেবিকে বলাতে সে বলে তাহলে চলো আমরা পালিয়ে যাই। আর এই কথা শুনে ববি চমকে ওঠে। পরে সবাই ছবি তোলার মাধ্যমেই বিয়ে এখানে শেষ হয়। কিন্তু এদিকে গভীর রাতে সিমি শাম্মীকে বলে বেবি হয়তো আজকে পালিয়ে যাবে, আমার খুব ভয় করছে। তাই তখন দুজনেই গিয়ে বেবিকে ডেকে আনে আর বলে তুই আমাকে তোর নিজের বড় ভাই ভাবিস, না হলে কথা বলে কোনো লাভ নেই। ঠিক তো সিমি? হ্যাঁ, তার নাম কি যেন মনে আসছে না। ববি? হ্যাঁ বব্বি। তার কি যোগ্যতা আছে এই টেবিলে আমার সাথে বসে আমাদের মায়ের হাতে বানানো খাবার খাওয়ার? এমনকি সেভ করার জন্য তার পকেটে 60 টাকাও নেই। আপা সে বেকার নয়, সে আয় শুরু করেছে। এই আমি তোর সাথে কথা বলছি, সে না। তো তুই আমার কথার উত্তর দে, আমাকে অপমান করিস না। দেখো আমি অত শত বুঝি না, ববি খুব ভালো ছেলে, এটাই আমার জন্য যথেষ্ট। শোন, বেশি কিছু বলার নেই, যে তোকে বিয়ে করবে তার অন্তত আমার সমান যোগ্যতা থাকতে হবে। ঠিক তো সিমি?
হ্যাঁ, আমার আর তাদের মধ্যে বিশাল ফারাক। আমার বাবা একজনেই, যেখানে তাদের বাবার ঠিক নেই। এটা তো সম্ভব না, টেকনিক্যালি সবার বাবা একজনই হয়। এটা তুই কি বললি নিজ কোথাকার? তোমার মাকে ডাকো, এই মেয়েকে কি শিক্ষা দিয়েছে? তুমি যত জোরে চিল্লাও না কেন, আমি তাকেই বিয়ে করব। আমার উপর চেঁচিও না। এতে সিমি বলে তুমি তার উপর চিল্লাতে পারো না। সিমি, তুমি এসবে নাক গলিও না। আমি তার আপন বড় ভাইয়ের মতো, তুমি তার উপর জোর করতে পারো না। আপন ভাই হও আর যাই হও না কেন। কিন্তু তার এই কথা সাম্মি পুরাই হার্ট হয়ে যায় আর এক কোনায় গিয়ে মুখ ঢেকে রাখে। তখন আবার এমনটা দেখে এরা দুজনেই ভয় পেতে শুরু করে। তবে এরপরে যখন দুজনে একটু লুকিয়েছিল তখন সাম্মি বলে, সিমি। এতে দুজনেই এসে দেখে সাম্মি হাসির ভাব নিয়ে আসে। তার মানে আজকে নিশ্চিত সে কিছু অঘটন ঘটাবে। কিন্তু এইবার এই দিকে ববি টেনশনে পড়ে যায়, কারণ সে তার বেবিকে ফোনে পাচ্ছে না। আসলে বেবি অলরেডি বেবিকে জানিয়েছে যে আজকে পরিস্থিতি একদমই সুবিধার না। তো এইরকম দেখে সাজি, বনি আর বেবি বেরিয়ে পড়ে সাম্মির বাড়ির দিকে। তো প্রথমে ববি তাদের বাসায় যায় এবং দেখতে পায় সাম্মি এই সময় স্যুটবুট পরে আছে, যেটা দেখে এরা কিছুটা অবাক হয় এবং ববি তখন ভিতরে যায়। আর একটু পর সাম্মি বের হয়ে ববির জুতা ছুঁড়ে ফেলে। তখন এমনটা দেখে এরা দুজনেই ভয় পেতে শুরু করে। তবে ওই মুহূর্তে পিছনে আবার ফ্র্যাঙ্কিও চলে আসে। যাই হোক, এরা দুজন আর এক মুহূর্ত দেরি না করে ভিতরে যায় আর দেখে সাম্মি ববিকে অজ্ঞান করে ফেলেছে। তো এই নিয়ে তার সাথে লড়াই শুরু হয়। তখন দুই পক্ষই ভালোভাবে লড়াই করছিল, কিন্তু সাম্মি ছিল এদের থেকেও বেশি চালাক। তাই সে বিভিন্ন ভঙ্গিতে তাদের উপর আক্রমণ করে। ফলে এরা তার সাথে কোনোভাবেই পেরে ওঠে না। কিন্তু সুযোগ বুঝে সাজি বাইরে বেরিয়ে আসে আর ফ্র্যাঙ্কিকে কিছু একটা নিয়ে আসতে বলে। তো এদিকে ববির যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে নিচে সাম্মির মা শুয়ে আছে, তাও মুখ বাঁধা অবস্থায়। তো ববি তার মুখ খুলে দিলে তিনি বলেন পুলিশকে ফোন দিতে, কারণ সাম্মি মানসিকভাবে অসুস্থ। এবং এদিকে এরা তো লড়াই করেই যাচ্ছে। তো এবার এরা দুজন সাম্মিকে বলে, যদি আসল পুরুষ হোস তাহলে আমাদেরকে ধরে দেখা। তাই সাম্মিও তাদেরকে ধরতে যায়, কিন্তু পিছন থেকে ফ্র্যাঙ্কি তার উপর জাল ছুঁড়ে মারে। তাই সাম্মি এতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর এই সুযোগে সবাই তাকে ধরে বেঁধে ফেলে, যার কারণে সে এখন উঠে দাঁড়াতেও পারছে না। এবার ববি তখন এক এক করে সবাইকেই বের করে, কারণ সাম্মি রাগের মাথায় সবার ওই হাত পা মুখ বেঁধে রেখেছে। আর তখন সবাই এভাবেই বেঁচে যায় এই ভদ্রলোকের থেকে, না মানে অভদ্র লোকের থেকে। যাই হোক, এরপরে বেবি আর ববির বিয়ে হয়ে যায় এবং দুজনেই অনেক হ্যাপি ছিল দুজনকে পেয়ে। পরে বিয়ের পর আত্মীয় স্বজন সবাই চলে যায় আর তখন বাড়ির চারিদিকে শুধু আলোয় আলোকিত হয়েছিল। এমনটা দেখে আশা করছি আমার মতো তোমারও ভালো লেগেছে এই দৃশ্যটা। যাই হোক, এভাবেই শেষ হয় এই সিনেমাটি। তো লাস্ট কথা হচ্ছে, এই সিনেমাটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।